ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবার প্রথমে আমি বাড়িতে ঠিক করলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে আমাকে যেতে হবে। প্রচুর ডিহাইড্রেটেড, তুমি ওটি হবে। আর যত সময় যাচ্ছিল তত তোমার অবস্থা ক্রিটিক্যাল হচ্ছিল। দুঃখের সাথে জানাচ্ছি যে উনি কোনো রকম ভ্রুক্ষেপই করলেন। রাত্রিবেলা 2টোর সময় আমরা হসপিটালে যাই। এখন বাজে প্রায় 9:30 আর এখন থেকেই একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ জিনিস শেয়ার করব। আমি তো ছিলাম হসপিটালে, কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ, আমি কিভাবে দেখেছি আমার এই পুরো জার্নিটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু আমার বাড়ির যে আলাদা আলাদা মেম্বার, তাদের লাইফ, তাদের মন, এসবের ওপর দিয়ে এই পুরো ঘটনাটা কি এফেক্ট ফেলেছে এবং তারা তাদের শরীর দিয়ে, মন দিয়ে কিভাবে ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছে, সেটা আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ কয়েকটা ব্লগে শেয়ার করব। তো আজকে তোমরা মৌয়ের যে স্পেশাল যে অ্যাক্টিভিটিসগুলো, যেটা সেই বৃহস্পতিবার সারা দিন এবং শুক্রবার সারা দিন ধরে হয়েছে, পুরো নার্ভ প্রেশারটাই তো ওর ওপর ছিল, তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরা জানতে পারবে। তবে সেটা আস্তে আস্তে আসছে ব্লগে। এখন মিস্টার বিশ্বাস চলে গেছেন অফিসে, দিদি টিফিন করে দিয়েছে। কাল রাতে একটু তরকা করে রেখেছিল, ওটাই দিদি দিয়েছে, আর তার সাথে একটু ওটস সকালে করে দিয়েছে। আর আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা নিয়ে গেছে। একটু মানে বজগটর সবকটাই মানে হেভি টিফিনই নিয়ে গেছে, কিছু শেষ হবে, কিছু আবার বাড়িতে ফিরবে। যাই হোক, আজকে হচ্ছে ভৈমী একাদশী, যেটাকে অনেকে জয়ন্তী একাদশীও বলে। তো আমরা ভাবছি আমি দিদি আমরা এটার পালনটা করব আজকে। কোনো বিশেষ ব্যাপার নেই যে করতেই হবে বা প্রত্যেকবারই করি এরকম কিছু না। আজকের দিনটা আমাদের মাথায় ছিল, তো সেই কারণেই ভাবলাম ঠিকই আছে, করে নেব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। কারণ একটা মানুষ খাচ্ছে, হসপিটালে যাচ্ছে, আবার তার সে কিছুটা ইঞ্জেকশন পাচ্ছে, আবার বাড়ি চলে আসছে। আজকে নেহাত ভৈমী একাদশীর পালন করছি, নইলে এই মঞ্জরিগুলো সব কাটার ছিল। শীতের পৌষ মাঘ মাসের মঞ্জরি রাখলেই তুলসী গাছ আর বাঁচবে না, তুলসী গাছ শেষ। এগুলো কি হয়েছে হাতির সুরের মতো, কাটতে হবে এগুলো। তুমি বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে না, বাবা তোমায় মিস করছিল। আর তুই এই জামা কাপড়গুলো সোফায় রাখ, আমি ভাঁজ করে দিচ্ছি, কিংবা ছোট ঘরের খাটের ওপর রাখ, ঠিক আছে? কি অবস্থা, ওপরেই রেখে দিয়েছে। ছি 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 রে ননি ছি। তোমরা জানো না সৌম্যর একটা নাম কিন্তু ননি, সুতরাং এই গানটা সৌম্যর সঙ্গে খুব রিলেভেন্ট। 2 কিলো বেগুন আনবি? টাকা দিয়েছি। এখন বেগুনের দাম কম আছে, আমাদের বেগুন ফেলা যাবে না। না রে যায়নি, দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস না? ওর মাথা, পেটটা না বা, জামাটা না বা, আরে জামাটা না বা। শুধু বেগুন, আর কিছু না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অসুবিধা অনেকদিন তো যাওয়া হয় না। হ্যাঁ হয় না তো, আর সময়ও আর পাই না। আর সূর্য, সূর্য, এটা নাও, এটা নাও, এটা নাও। তুমি ফার্স্ট হয়েছো, এটা নাও, এটা পিঠে নাও, পিঠে নাও। ড্রয়িং আছে না আজকে। চলো সূর্যকে নিয়ে এখন একটু যাচ্ছি। এই যে দাঁড়া, আমি ওড়না নিই। প্রত্যেক দিন স্যাটারডেতে টিফিন করার একটা ব্যাপার থাকে, সৌম্য যায় আকাশে, ও টিফিন বানানোর ব্যাপার থাকে, প্লাস ওর ক্লাস থাকে। তো এখন যেহেতু সামনে 12-এর অ্যানুয়াল, মানে 11-এর অ্যানুয়াল, 12-এ ওঠার পরীক্ষা 20 তারিখ থেকে, সেই জন্য সৌম্যদের কোনো রকম ব্যাচে পড়াও হচ্ছে না। স্যাটারডে যে ব্যাচটা, ওটাতে পড়াও হচ্ছে না, প্লাস আকাশের ক্লাসও এখন বন্ধ আছে। তো আজকে যাওয়া নেই, তার উপর কাজকর্ম সব দিদি করছে। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে আজকে স্যাটারডে। তো এখন এই যে সূর্য কমপ্ল্যান আর কলা খেতে খেতে এখন যাচ্ছে, ড্রয়িংটা করে আসুক, তারপর রুটি আলু ভাজা খাবে। কারেন্ট অফ হয়ে গেল, মশার ধূপ জ্বালিয়ে ক্লাস হবে এখন। আজকে দীপ ফ্রেঞ্চ টোস্ট বানাচ্ছে, হ্যাঁ মৌকে খাওয়াবে। মৌ তো শুনে অবাক যে ওর ভাই রান্না বান্না শিখে গেছে, ওর ভাই ওকে টিফিন করে খাওয়াবে। তা দিদি বললো সৌর্যর করবে। আমি না না, সৌর্য রুটি আলু ভাজাই খাবে, ও এখানে থাকবে, ও তো জানতেও পারবে না, বেকার আনহেলদি খাইয়ে লাভ কি।
বরং দীপ রান্নাটা করুক, করে মৌ আর দীপ দুজনে ব্রেকফাস্ট করুক। আর আমি আর দিদি তো বললামই বৈমি একাদশীর পালন করব, তো আমাদের তো আজকে ভেজ, দুপুরে রুটি, রাতে ডালিয়া। সবার প্রথমে আমি বাড়িতে ঠিক করলাম সকালবেলা ঘুম থেকে উঠে যে আমাকে যেতে হবে, না হলে কিছুতেই কমছে না। তো সোজা আমি নৈহাটি এলাম। নৈহাটি এসে তোমাকে চেক করলাম, করে দেখলাম বিভৎস ডিহাইড্রেটেড তুমি। তো মামাকে বললাম যে চলো কল্যাণী হাসপাতাল জেএনএম তোর কাছে গেলাম। খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে উনি কোনো রকম ভ্রুক্ষেপই করলেন না। উনি বললেন হ্যাঁ ঠিক আছে পেশেন্টকে ভর্তি করে দাও, এরকম একটা বলে গা ছাড়াভাবে ছেড়ে দিল। তো তারপরে আমি ওনাকে ইনসিস্ট করলাম যে আপনি একটা এক্সরে লিখুন, স্ট্রেট এক্সরে। উনি লিখলেন, আমি তোমাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেটাও তুই বলেছিস? সেটাও আমিই বলেছি লিখতে, উনি কিন্তু কোনো ইনসিস্ট না, করেনি। হ্যাঁ। আমি বললাম একটা ইসিজি লিখুন, ইসিজিটা উনি লেখেন উনি। যাই হোক, আমি মামাকে গিয়ে বললাম একটা ইসিজি করাবো আর একটা এক্সরে করাবো। তোমাকে নিয়ে গিয়ে ইসিজি আর এক্সরেটা করালাম, করিয়ে সোজা জেএনএম এর পথে যাব। তখন মানে যে গাড়ির যে ড্রাইভার সে বলল কাছাকাছি একটা খুব ভালো হসপিটাল আছে, নার্সিংহোম, মেডিকাস। তো সেখানে নিয়ে গিয়ে তোমাকে ঢোকালাম। ঢোকানোর পরে ডাক্তারের সাথে কথা হলো। ডাক্তার বলল যে প্রথমে তো আমি ডাক্তারকে বললাম আপনি কি বুঝছেন? ডাক্তার বললো কিছু না, গ্যাস ফ্যাস আছে, তুমিও তো উল্টোপাল্টা খাও সেই জন্য। এবার আমি একদম নিশ্চিন্ত ছিলাম যে এটা গ্যাসের ব্যথা হতেই পারে না, কারণ একটা মানুষ খাচ্ছে, হসপিটালে যাচ্ছে, আবার তার সে কিছুটা ইঞ্জেকশন পাচ্ছে, আবার বাড়ি চলে আসছে। একটা আলটিমেট জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে মানুষটার আর কোনো মানে কি জল পর্যন্ত খেতে পারছে না। আমি নিশ্চিত ছিলাম যে এটা গ্যাস নয়, তবুও ডাক্তার যখন বললো আমি চুপ করে গেলাম। ডাক্তার বললো 4 ঘন্টা সময় দাও। আমি ইউএসজিটা ওয়েট করছিলাম যে ইউএসজিতে কি আসে। 4 ঘন্টা আমাকে সময় দাও, 4 ঘন্টার মধ্যে আমি ডায়াগনোসিস করে দেবো। ডাক্তারটা খুবই ভালো, ঠিক আছে। তারপরে তোমাকে আমরা তারপরে ওখান থেকে বাড়ি চলে এলাম। ভীষণ ভালো আরএমও। এবার তোমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমি না, তারপরে আমরা বাড়ি এলাম। বাড়ি আসার পরে এসে আমরা খেলাম, খেয়ে আবার আমরা 4:45-এর দিকে বেরোলাম। গিয়ে ওখানে গিয়ে শুনলাম তোমাকে ইউএসজি করাতে নিয়ে গেছে। প্রথমে মামা একটুখানি আপত্তি করেছিল যে আমাদের কনসেন্ট ছাড়া কি করে একটা পেশেন্টকে শ্যামনগরে নিয়ে গিয়ে ইউএসজি করানো যায়। তো তাইও আমি বললাম ঠিক আছে ছেড়ে দাও, ইউএসজিটা করানোটা বেশি ইম্পর্টেন্ট। ইউএসজি যখন হচ্ছে অনেকক্ষণ সময় লাগছে, আমি বসে আছি, তখন এসে একজন বলল যে আপনারা কি জিনিয়া বিশ্বাসের বাড়ির লোক? ওনার একটা অবস্ট্রাকশন ধরা পড়েছে, সেই জন্য ওনার ইউএসজি করাতে একটু লেট হচ্ছে, ওনারা একদম রিপোর্ট নিয়েই আসবেন। তখন জানা গেল যে তোমার ইন্টেস্টাইনে একটা অবস্ট্রাকশন আছে অ্যালং উইথ হার্নিয়া হয়ে সেটা অবস্ট্রাক্টেড হয়ে গেছে, অবস্ট্রাক্টেড হার্নিয়া। তারপরে তোমাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আমরা কথা বললাম আরএমওর সাথে। আরএমও বলল যে এটা এখন আমার ডিপার্টমেন্ট আর নেই, এটা এখন সার্জারিতে চলে গেছে ডক্টর পরীক্ষিত শীট, উনি আসবেন রাত্রি 9টায়। তখন আমরা তোমাকে ওখানে রেখে আবার চলে এলাম। আবার রাত্রি 9টার সময় আমরা গেলাম, উনি এলেন 10:30টার সময়। ওনার সাথে কথা বললাম, উনি বললেন আজকেই ওটি করব। আমি মামাকে বললাম এই ইনফ্রাস্ট্রাকচারে আমি ওটি করতে ভরসা পাবো না, কারণ যদি ইনকেস পেশেন্টের এমার্জেন্সি কিছু হয় তাহলে কোথায় আইসিইউ? নৈহাটিতে তো কোথাও আইসিইউ নেই, তোমাকে নিয়ে যেতে যেতেই তো মানে একটা বিপদ ঘটে যাবে অন্য জায়গায়। নৈহাটি আইসিইউ নেই, এইচডিইউ নেই, কিচ্ছু নেই। আমাকে বললাম এইখানে আমি ওটি করাবো না, হয় বর্ধমান শহরে করাবো, আমার চেনা জানা আছে, আর না হলে কলকাতা শহরে করাবো। তারপরে আমার একজন বন্ধু সে আমাকে যোগাযোগ করিয়ে দিল ডক্টর সঞ্জয় গুপ্তার সাথে, ওনার নিজস্ব নার্সিংহোম শুশ্রূষা, ওখানে উনি ওটি করেন। তো ওনাকে আমি ওই রাতেই ফোন করি, ওই রাতেই মানে হেঁটে আসতে আসতে, আমার এখনও মনে আছে হাই রোডে হেঁটে আসতে আসতে আমি ওনাকে ফোন করি। উনি আমাকে বলেন রিপোর্টটা আমাকে পাঠাও, আমি ওনাকে রিপোর্টটা পাঠাই। উনি ফোন করে বলেন পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, পেশেন্টের হার্নিয়া হয়েছে এবং সেটা অবস্ট্রাক্টেড হয়েছে, এমন অবস্থায় চলে গেছে যেটা আমরা ডাক্তাররা পেশেন্টকে অপারেশন করে নিতে বলি যাতে এই কাম্যটা না হয়, মানে এই অবস্থায় না যায়, এটা এতটাই খারাপ অবস্থায় চলে গেছে। তো ইমিডিয়েট এটার অনেক আগেই ওটিটা হয়ে যাওয়ার কথা ছিল। ওই হ্যাঁ, হার্নিয়া ধরা পাওয়ার সাথে সাথে ওটিটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু
যাই হোক কোনো কারণে আমরা বুঝতে পারিনি, বা অনেক ডক্টর, দুজন, হ্যাঁ দুজন ডক্টরের ভুল ডায়াগনোসিসে আমরা ওটিটা ভুল অ্যাডভাইসে আমরা ওটিটা করিনি, যার জন্য ওটা অবস্ট্রাক্টেড হয়ে যায়। হয়ে যাওয়ার দরুন ডক্টর সঞ্জয় গুপ্ত সন্দেহ করে যে ওখানকার কিছু জিনিস পচে যেতে পারে অবস্ট্রাক্টেড হয়ে, যেহেতু ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গেছে অবস্ট্রাকশনের জন্য। তো উনি বলেন অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে আসতে। আমরা তখন বাড়ি আসি, বাড়ি এসে সোফায় মামা বসে আমরা ঠিক করি বর্ধমানে যে বর্ধমান মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার, সেখানে ঠিক করা হয়। সেখান থেকে একটা আমাদের লিড জোগাড় হয়, একটা যাই হোক একটা পরিচিত চ্যানেল জোগাড় হয়, আর ডক্টর সঞ্জয় গুপ্তা। কিন্তু আমার মনে হয় যে বর্ধমানটা এখান থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যেত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সূর্য কোথায় থাকতো, ভাইয়ের স্কুল আছে, অনেক কিছু মিলিয়ে বর্ধমানটা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। ওই জন্য আমরা ডক্টর সঞ্জয় গুপ্তাকে দ্য বেস্ট অপশান বাছি এবং ওনাকে ওই রাতেই ফোন করে বলি আমরা পেশেন্টকে কাল সকালে নিয়ে যাব। এটা ভাবি কাল সকালে নিয়ে গিয়ে ভর্তি করব। উনি বললেন আমি 8টা-9টার মধ্যে আসবো, এসে দেখে আমি চেষ্টা করব সেকেন্ড আওয়ারে ওটিটা অ্যারেঞ্জ করার। আমার তাও খুঁতখুঁতানিটা কমেনি। আমি তখনও বসে বসে ভাবছি যে কাল সকালে যদি রিপোর্টস হয় কি করে কালকে ওটি হবে, আর যত সময় যাচ্ছিল তত তোমার অবস্থা ক্রিটিক্যাল হচ্ছিল। আমি বসে বসে অনেকক্ষণ ভাবার পর ডিসিশন নিয়ে ওনাকে ফোন করি যে স্যার আমি রাত্রেবেলাতেই পেশেন্টকে নিয়ে যেতে চাইছি, যাতে রাত্রিবেলায় তোমার ব্লাড টেস্টগুলো চলে যায়, রিপোর্ট চলে আসে, কালকে সকালে উনি পরের দিন সকালে উনি রিপোর্টটা দেখে সেকেন্ড হাফে উনিটা করে দিতে পারেন। সেই মতোই মামার সাথে কথা বলে, ডক্টরের সাথে কথা বলে বেড অ্যারেঞ্জ করে রাত্রিবেলা 2টোর সময় আমরা হসপিটালে যাই মেডিকাতে। ওখানে গিয়ে একদম সুন্দরভাবে প্রসিডিওরভাবে ডিসচার্জ করিয়ে তোমাকে নিয়ে গিয়ে ভর্তি করি শুশ্রূষা নার্সিংহোমে, যেখানে ব্লাড টেস্টগুলো রাত্রিবেলা হয়ে যায়। পরের দিন সকালবেলা ডক্টর এসে দেখে, আমার সাথে কথা বলে 4টের সময় ওটি অ্যারেঞ্জ করা হয়। আমি কালকে ন্যায় করছিলাম, তখন দিদি বললো আমার হাতে একটু খাবে, তাই আজকে একটু ডিম টোস্ট করে দিচ্ছি। কিরম করেছিস একটু দেখা, একটা প্লেটের তুলে। বাহ, এটা হেভি বানিয়েছিস রে। দিদি তো খেয়ে অজ্ঞান হয়ে যাবে। দিদি এমনি 2 ঢোক জল বেশি খায়, আবার ভাই রেঁধে দিয়েছে, মামা রেঁধে দিয়েছে, এইসব কেস হলে তো দিদি অজ্ঞান হয়ে যায়। একটা বড় প্রেশার আমাদের কিনতেই হবে, নইলে অসুবিধা হচ্ছে। আবার একটা খুব ছোট্ট একটা 1 লিটারের সাইজও কিনতে হবে। দিদি এখানে থালা বাসন সব উপর দিয়ে রেখেছে, এবার আমি আর মৌ খেতে বসবো। ডালিয়ার খিচুড়ি আর বাঁধাকপি। দিদি এখন আলু ভাজছে। দিদির একটা স্পেশালিটি আছে আলু ভাজায়, সেই আলু ভাজা যতবার কাটে ততবারই কম পড়ে যায়, প্রত্যেককে বেশি করে করে ভাজতে হয়। এখন এই যে দিদি আলু ভাজছে, ঝুড়ি আলু ভাজা, মেশিনের বাবার মতো কাটে। এই যে লোহার কড়াইতে ভাজা হচ্ছে। এই যে আমি, মৌ আর দিদি এগুলো খাবো, আর বাকিদের ডাল, মাছ, ভাত এইসব তো আছে। সূর্য ডালের খুব একটা ভক্ত না, সে খেলেও হয় না খেলেও হয়। আমি ইউজুয়ালি ডাল খাওয়াই, সে আমি ডাল দিয়ে মেখে বাঁধাকপি আলু ভাজা দিয়ে হয়তো সূর্যকে খাইয়ে দিলাম, পরে মাছের ঝোল খেলো। হ্যাঁ মাছ খাবে, মাছের কোনো চাপ নেই। টাইট হয়েছে? এখনো পুরোটা টাইট হবে না, একটু ঠান্ডা না, এখনো গরম। 1000বার ডেকেছে, 1000বার। মোটামুটি বসে বসে এইটুকু রাখলাম, আর মশারিটা আমি খুলিনি, উনি এসে খুলে দেবেন। এই যে ওপরে নিকষ অন্ধকার করে তুলে রেখেছি, মিস্টার বিশ্বাস খুব রেগে যান এরম দেখলে। আর এদিকে পাশ বালিশটা, আর এগুলো কালকে কাঁচা হয়েছিল, আজকে শুকিয়েছে, সব ভাঁজ করে রাখলাম। আরও কটা আছে। বসে বসে কি আর কাজ হয়?
ঝামেলা হয়। একটু উঠলাম, দাঁড়ালাম, ঝেড়ে ঝুড়ে ভাঁজ করলাম, তবে না। এই সূর্য, একবার আয় তো, একটা কথা শুনে যা। দেখো, জোর দিয়ে তো ডাকতেও পাচ্ছি না। এবার একটু বস আমার কাছে পড়তে। কেন? হয় ইংলিশ নয় বেঙ্গলি, যে কোনো একটা। বাবা 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 এই সাইডে আমি উঠতে বসছি না। বাবা এখানেই বসে চা খাবে, বেশি পড়তে হবে না, অল্প একটু পড়লেই হয়ে যাবে। বাবা আসলে আমি পড়তে বসি না। সেটা ঠিক আছে, সেটা আমাদের অন্য সময় দাদা, আমি নিয়ম। বসবো না। এখন তো আমার পেট কাটা, এখন একটুখানি কষ্ট করে অল্প একটু পড়ে নাও না প্লিজ। না আমি তোমায় লেভেল আপ করে দিই, আমি তোমায় কত গেমে হেল্প করে দিই, না প্লিজ একটু পড়ে নাও। না, না। আচ্ছা লিখতে হবে না, অল্প লিখতে হবে না, অল্পই লিখতে হবে। না না আমার তো বাবা বাবা আসলে আমি পড়াশোনা করি না। আচ্ছা ঠিক আছে, বাবা তো চান করে আসতে আমি দেরি সত্যি- আছে। আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। আর কালকে সকালে উঠে সে ঠিক আছে, আজকে রাত্রিরে শোয়ার আগে একটুখানি, ঠিক এইটুকুনি, ঠিক এইটুকুনি, আমি তোমায় কথা দিচ্ছি, বেশি না, বেশি না, না। একবার করে লিখো, না একবার লিখলেই হয়ে যাবে। না না আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুধু স্বরবর্ণটা লিখি। না স্বরবর্ণ মানে কোনটা, এটা একটু বলে দাও দেখি। না 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 আগে আমাকে ওটা বলে দাও। না আমি সকালে উঠেই পড়াশোনা করবো। তাহলে কিন্তু আমিও তোমার কোনো ডিমান্ড রাখতে পারবো না, তাহলে আমি তোমার কোনো ভালোবাসার কথাও শুনতে পারবো না। আমি- তুমি এইটুকুনি পড়ে দিলেই আমি আজকে খুশি হয়ে যেতাম। না, আমি সত্যি ঠিক আছে ঠিক আছে, আমি পেট কেটে কলকাতায় যে ডিমগুলো রেখে এসেছি তার মধ্যে থেকে একটা পড়াশুনো জানা ডিম আমি নিয়ে আসবো। কি আর করব, বললাম অল্প একটু পড়ে দাও, সব সময় তো এটা ঠিক নয়, অল্প একটু পড়ে দাও, এইটুকুনি, না এইটুকুনি। না তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তার মানে তুমি আমায় ভালোবাসো না, পছন্দ করো না। প্লিজ না প্লিজ, ওটা তুমি 5 মিনিটের জন্য পিতিলার কাছে দিয়ে এসো, আমাদের 5 মিনিটেই হয়ে যাবে। তুমি যত দেরি করবে বাবার সঙ্গে তুমি টাইম স্পেন্ড করতে পারবে না। না সকালে উঠে পড়তে বলবো। একবার 5 মিনিটের জন্য বলেছি, না তুমি আমার কথা শুনলে আমি তোমার কথা শুনবো, তুমি যাও। আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, একবার 5 মিনিট পড়ে দিয়ে তুমি আমার সঙ্গে আর কথা বলবে না 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 প্লিজ। না তুমি আমার চোখের না। সোনা, আর তুমি আমায় এনার্জি দাও নো প্লিজ। নো আমি কিন্তু মনে খুব দুঃখ পাচ্ছি, নো প্লিজ। নো ও আ হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ উড়ি এ ওই ও ও এবার ব্যঞ্জন বর্ণ পড়ো। ক খ গ খ ঙ চ ছ, ছ বর্গের চ ইয় ত থ ন 10 11 12 13 14 15, 15 16 17 18 19 220 তোমার তোমার 220 তোমার হ্যাঁ মৌ আলু চচ্চড়ি করছে নাকি? ও, ঠিক আছে, একবেলা ভাই রাঁধছে, একবেলা দিদি রাঁধছে। ওই বেলা দীপ মৌকে ওই এগ টোস্ট করে খাইয়েছে, এই বেলা আবার মৌ আমাকে আর দিদিকে আলু চচ্চড়ি করে খাওয়াবে। তখন যদি পারি ক্যামেরাটা একবার অন করব, আদারওয়াইজ দ্য ব্লগ ইজ ওভার। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। কি রান্না হচ্ছে এখানে? আলু চচ্চড়ি, আলু চচ্চড়ি না আলু পোস্ত? আলু চচ্চড়ি। ওয়াও, ও আজকে ভাইকে খাবে। ভাই সকালে কি খাইছিল তার এগেইনস্টে ভাইকে এটা খাওয়াবে, তাই না? ভাই আমাকে সকালবেলা ফ্রেঞ্চ টোস্ট করে খাইয়েছে। কি টোস্ট? ফ্রেঞ্চ French টোস্ট। toast। ফ্রেঞ্চ। আর এটা 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 ইংলিশে কি বলে? ইংলিশে কি বলে এটা? ম্যাশড পটেটো তো আলু দিয়ে ভাতে, এটা জানি না কি বলে। এটা ফিঙ্গার পটেটো।